এখন অবধি আমরা এসি সার্কিটের একটা ডিটেলস আমরা অ্যানালাইসিস করে ফেলেছি। ওখানে ফেজার ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম কীভাবে আমরা ড্র করব এবং ফেজারের যে কনসেপ্টগুলো হয় সেগুলো আমরা দেখেছি, যে ল্যাগ লিড এগুলোর সাথে সাথে আমার এসির যে ফান্ডামেন্টাল হয় সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। এছাড়াও যে ইন্ডাক্টার এবং ক্যাপাসিটারের বিহেভিয়ারটা কীরকম হয় এসির ক্ষেত্রে এবং ডিসির ক্ষেত্রে সেটাও আমরা লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ক্যাপাসিটার ইন্ডাক্টারের বিহেভিয়ারের সাথে সাথে আমাদের যে পাওয়ার বলতে যেটা আমরা বুঝি ভি ইন্টু আই, যেটা আমরা ফার্স্ট ভিডিও থেকে আমরা বলে আসছি পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই, সেটার এসিতে ওর চেঞ্জগুলো কী কী আছে, এসির ক্ষেত্রে পাওয়ার কিভাবে কাজ করে, এসির ক্ষেত্রে নর্মাল ডিসির মতোই কাজ করে না ওর মধ্যে কিছু পাওয়ারের মধ্যে আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, যে ইন্ডাক্টর ক্যাপাসিটারের যে বিহেভিয়ার চেঞ্জ হলো সেটার জন্য পাওয়ারে কি চেঞ্জ হয়, এই জিনিসগুলো এখন আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এবং এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। এই ভিডিওতে যে কনসেপ্টগুলো ডিসকাস করব জেনারেলি কোনো বইতে খুবই কম পাওয়া যাবে। আশা করি বইতে ঘেঁটে এই জিনিসটা অনেকে ক্লিয়ারই হবে না, বুঝতেই পারবে না কী করতে চাইছি। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। এটা খুব ডিটেল একটা কনসেপ্ট, কারণ এখানে যে পাওয়ারগুলো নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কি এসিতে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার নিয়ে। এই অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের যে কনসেপ্টটা আমরা জেনারেলি স্কুল লাইফে বা কলেজ লাইফে যেগুলো পড়ে থাকি, স্কুলে বলতে এইচএসেও অনেকে পড়ে থাকতে পারে সেটার কথা বলতে চাইছি, বা কলেজেও অনেকে পড়েছে বা বাইরেও অনেকে পড়ছে, খুব মিনিমাম নাম্বার অফ জায়গাতে এই জিনিসটা অ্যাকচুয়াল কনসেপ্টটা শেখানো হয়, বোঝা গেছে। কিন্তু এর আগে যেগুলো বলেছি হয়তো সবাই পড়েছে, হতেই পারে কেউ পড়ে এসছে, একটু আধটু জিনিস আমি এক্সট্রা অ্যাড করেছি। কিন্তু এখন এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এটাই, যে এখানে অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা ইলেকট্রিক্যালের পাওয়ারের মধ্যে মেন জিনিস, তার বেসটা আমরা আজকে বুঝাবো, যে কীভাবে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার কাজ করে, কেন ফান্ডামেন্টালি ওই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স কী রয়েছে না রয়েছে ডিটেলসে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ওকে, তো শুরু করছি আমরা পাওয়ার, এসি পাওয়ার অ্যানালাইসিস। আমরা যা শুরু করবো কি এসি পাওয়ার অ্যানালাইসিস। তো আমরা পাওয়ার বলতে কি বুঝি না, এখনও অবধি আমরা জানি পাওয়ার কি আমরা কি লিখি, পি দিয়ে ডিনোট করি। পাওয়ার ইকুয়াল টু আমরা জানি ভি ইন্টু আই, পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। যে এখন অবধি যে আমরা যা শিখেছি আগের ভিডিওগুলোতে সেটুকু থেকে আমরা এইটুকু কনসেপ্ট রয়েছে পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। এবার আমরা এসির ক্ষেত্রে কি করলাম, ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি ধরি ভিএম সাইন ওমেগা টি। এটা আমরা এসির ক্ষেত্রে আমরা ধরে নিই যে ভোল্টেজ হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তাহলে মনে করি এই ভোল্টেজটা কি করেছি, আমি একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দিয়েছি, এইখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি একটা ভোল্টেজ দিয়েছি যেটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা কারেন্ট যাচ্ছে যেটাকে আমি ধরে নিচ্ছি আই। যেহেতু এটা কিসে আছে, টির রেসপেক্টে আছে, তো এই ধরনের ওয়েভফর্ম যে ওয়েভফর্মগুলো, এই ওয়েভফর্মটা কীভাবে আঁকি আমরা, এইভাবে আঁকি। আর এখানে রেফারেন্স লাইনটা কী থাকে আমার টি, সেটা এটা ভোল্টেজও হতে পারে অথবা কারেন্টও হতে পারে। তো যেহেতু রেফারেন্স লাইনের টি, এখানে কিসের ফাংশন আছে, এখানে চেঞ্জিং ভ্যালুটা মেনলি কি টি, টাইমের রেসপেক্টে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ওমেগাটা তো একটা ফিক্সড আমি দিয়ে দিচ্ছি। তো এই ইকুয়েশানগুলোকে আমরা কি বলি, টাইম ডোমেন ইকুয়েশান। কি বলি, টাইম ডোমেন, মানে টাইমের ডোমেনে থাকি, ঠিক আছে, টাইম ডোমেইন ইকুয়েশান। এই ধরনের ইকুয়েশানকে বলা হয় টাইম ডোমেন ইকুয়েশান। তো এর বাইরেও তাহলে কিছু ইকুয়েশান হয়ে থাকে যেগুলো আমরা এখন জানি না, তাহলে এখন অবধি আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে টাইম ডোমেন। এর বাইরেও হয় ফ্রিকোয়েন্সি ডোমেন, এস ডোমেন, অনেক রকমের ডোমেনের ইকুয়েশান হয় যেখানে টাইমের রাস্তায় জায়গায় ফ্রিকোয়েন্সি দিয়ে ওগুলো চেঞ্জ হয়ে যাবে। তা সেগুলো যদি পরবর্তী ক্ষেত্রে আমরা ডিটেলসে যখন পড়বো, কোনো সময় দরকার পড়লে সেগুলো শেখানো হবে। ফুরিয়ার সিরিজ বা আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম এগুলো যখন শিখবো তখন আমরা টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন সম্বন্ধে আরও ডিটেলসে দেখবো। তো এখন সেটা বিষয় নয়। আর আমাদের বেশিরভাগ যে অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যালি রয়েছে সমস্ত ইকুয়েশান কি টাইম ডোমেন ইকুয়েশান। তো এটা কি জানলাম, টাইম ডোমেন ইকুয়েশান। তো টাইম ডোমেন ইকুয়েশানকে যদি আমরা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমরা কি করতে হয়, ভি না লিখে আমরা কি লিখি ভি টি, যে ভি এর টাইম ডোমেন ইকুয়েশান। তাহলে এখানেও যেটা কারেন্টটা লিখবো, কারেন্টটা হবে আই টি, যে আই এর টাইম ডোমেন ইকুয়েশান। তাহলে পাওয়ারটাও আমি কি করব, পি টি, টাইম ডোমেনে পাওয়ার ইজ ইকুয়াল টু টাইম ডোমেনে ভোল্টেজ ইন্টু টাইম ডোমেনে কারেন্ট। এত দূর বুঝতে কারো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে কারেন্ট কীভাবে বেরোবে না, আই টি ইজ ইকুয়াল টু ভি টি বাই আর, তা ভি টি ইকুয়াল টু কত, ভি এম সাইন ওমেগা টি বাই আর। একদম কোনো
না বোঝার কিছু নেই এই জায়গাটাতে। তা এবার হচ্ছে এই জিনিসটাকে যদি আমি এখানে পুট করি কি দাঁড়াবে, ভিটি আইটি, ভিটির জায়গায় কি বসাবো, ভিএম সাইন ওমেগা টি, আইটির জায়গায় কি বসাবো না ভিএম সাইন ওমেগা টি বাই আর। তো এত দূর একদম পরিষ্কার। এইবার হচ্ছে মজাটা আসবে, তাহলে গুণ করবো, এ দুটো গুণ করলে কি হবে, ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বাই আর। তো এখান থেকে আমি ভিএম স্কোয়ার বাই আর বাইরে নিলে আর একটা যদি এখানে 2 নিচে নিই তাহলে এখানে কি করতে পারি 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে এই ভাবে সাজালাম, 2 2 দুগুণে নিলে এটা 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা। আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। তাহলে লিখতে পারি ভিএম স্কোয়ার বাই 2 আর ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি, 1 মাইনাস কস 2 ওমেগা টি। তো এটাকে লিখলে কি লিখতে পারি, এই ভিএম স্কোয়ার বাই 2 এটাকে কি করতে পারি আমরা জানি না ভিএম স্কোয়ার বাই 2, এটাকে এইভাবে লিখতে পারি ভিএম বাই রুট 2 হোল স্কোয়ার। ভিএম বাই রুট 2 মানে কি, ভি আর এম এস, ভি আর এম এস এর স্কোয়ার। তাহলে ভিএম স্কোয়ার বাই 2টাকে কি লিখতে পারি, ভি আর এম এস এর স্কোয়ার। তাহলে এটা ভি আর এম এস এর স্কোয়ার বাই আর। আর ডাইরেক্ট আমরা নর্মাল ভি লেখার মানে হচ্ছে ভি আর এম এস, ভি আর এম এসকে আমরা ডাইরেক্টলি ভি লিখি, কারণ আমরা যখন আর এম এসের কনসেপ্ট বা এভারেজের কনসেপ্ট দেখেছিলাম সেখানে আমরা কী বলেছিলাম, এসির ক্ষেত্রে কিছু না লেখা থাকলে ডাইরেক্ট যদি কোনো ভোল্টেজ বা কিছু দেওয়া থাকে সেটাকে আমরা কী ধরে নিতে হবে, ওটা হচ্ছে ওর আর এম এস ভ্যালু, কারণ ওটাই হচ্ছে ওর এফেক্টিভ ভ্যালু এসির ক্ষেত্রে। ডিসির ক্ষেত্রে কী হয়, ডিসির ক্ষেত্রে আমার ডিপেন্ড করছে, ওটা অ্যাভারেজও লাগতে পারে, পিক লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে, আলাদা ব্যাপার। কিন্তু এসির ক্ষেত্রে আমার মেন এফেক্টিভ ভ্যালুটা কি, সেটা হচ্ছে ভি আর এম এস। তাহলে ভি আর এম এস স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি, এটা কার ইকুয়েশন না পিটি, না টাইম ডোমেনে আমার এসি পাওয়ারের ইকুয়েশান, টাইম ডোমেনে এসি পাওয়ারের ইকুয়েশান। এবার এখানে দেখে কি বুঝতে পারছি আমি, এখানে দুটো পার্ট রয়েছে, একটা ভি আর এম এস স্কোয়ারের সাথে কী আছে, একটা 1 রয়েছে, একটা কস 2 ওমেগা টি রয়েছে। এবার এই কস 2 ওমেগা টিতে কী আছে, টাইমের রেসপেক্টে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই পাওয়ারটার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, 1টা হচ্ছে কনস্ট্যান্ট, আর কস 2 ওমেগা টিটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখানে কি বুঝতে পারছি আমি, যে ডিসির ক্ষেত্রে পুরো পাওয়ারটা একটা কনস্ট্যান্ট পাওয়ার ছিল, আমরা যে স্টেডি স্টেট দিছি যে ভি স্কোয়ার বাই আর করলে আমরা যেটা পাই একটা কনস্ট্যান্ট পাওয়ার, প্রত্যেকটা মোমেন্টে আমি একই পাবো। কিন্তু এটা হচ্ছে যে ইকুয়েশন, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। মানে কি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে এই এসির ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ইনস্ট্যান্টে ভ্যালু তো সেম নয়, এখানে হচ্ছে এই জায়গাটা কি আছে ভ্যালু কম, এখানে বেশি, এখানে কম, তা এর রেসপেক্টে কি হচ্ছে পাওয়ারটাও কম বেশি হচ্ছে, পাওয়ারটাও সবসময় কনস্ট্যান্ট নয়। তা ওর পাওয়ারে কী হচ্ছে, একটা পোর্শান পুরোপুরি কনস্ট্যান্ট আর একটা পোর্শান ভ্যারিয়েবল, কারণ এখানে টাইমের রেসপেক্টে চেঞ্জ রয়েছে, টাইমের রেসপেক্টে পাওয়ারের এই পোর্শানটা বাড়ে এবং কমে কসে, কারণ কসের ভিতরে টি রয়েছে, তার কসের ফাংশন অনুযায়ী ওটা বাড়বে এবং কমবে। এবং এখানে কি দেখা যাচ্ছে, আমি যখন সাপ্লাই দিচ্ছিলাম, সাপ্লাইতে কী ছিল আমার, এখানে খালি ওমেগা ছিল, ভালো করে দেখা যায় এখানে খালি ওমেগা ছিল, আর পাওয়ারের মধ্যে এখানে যে ভেরিয়েবল পোর্শানে এখানে কি এসছে 2 ওমেগা। তো এখান থেকে আমি লিখতে পারি দ্য ফ্রিকোয়েন্সি অফ, কি লিখতে পারি না দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পাওয়ার ইন এসি সার্কিট হ্যাজ কি ডবল দ্য ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাইড ভোল্টেজ। কি হয় না, যে ভোল্টেজটা আমি যে ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই করেছি তার পাওয়ারের ফ্রিকোয়েন্সি সবসময় কি হবে, তার ডবল হবে। যদি আমার কোশ্চেনে আসে যে একটা সিস্টেমে ইনপুট সাইডে আমি যদি পাওয়ারে কি দিই, আমি যদি দিই 50 হার্জ, তাহলে ওর যে পাওয়ার হবে, পাওয়ারের ফ্রিকোয়েন্সি কত হবে না, পাওয়ারের ফ্রিকোয়েন্সি হবে 100 হার্জ। মনে রাখবে, এটা অনেক সময় এই ট্রিকি কোশ্চেনটা পরীক্ষার হলে আসে, সবাই ভাবে এই জিনিসটা, যার কনসেপ্টে নেই সে কি ভাববে যে আমি 50 হার্জ দিয়েছি তার কারেন্ট ভোল্টেজ 50 হার্জই হয়,
তো পাওয়ার অফ 50 হার্জ হবে, কিন্তু নয়, পাওয়ারটা কি হবে, ভ্যারিয়েবল পাওয়ার তৈরি হবে এবং তার ফ্রিকোয়েন্সি দাঁড়াবে কি আমার ডবল, মানে 100 হার্জ। বোঝা গেছে? তো এবার এই যে পোর্শনটা, এটা পুরোপুরি ভেরিয়েবল, তাহলে এই পোর্শনটা দেখতে কীরকম হবে যদি আমি বলি ডিটেলস, এটাকে যদি আমি এখন এঁকে দেখাচ্ছি না, তো আমার এটা একটা কসের ফাংশন, তা কসের ফাংশন তো এরকম হয়, আমি শুধু এই পোর্শনটা বলছি। তাহলে এর যদি অ্যাকচুয়ালি অ্যাভারেজ করি, এখানে যদি অ্যাভারেজ করি আমি কি পাবো, অ্যাভারেজ করলে এসি সিগন্যালে যদি অ্যাভারেজ করি 0 পাবো। কিন্তু সবাই বলতে পারে যে আগে একটা অ্যাভারেজ বের করেছিলাম, সেখানে তো কিছু VM/2 পাই এরকম করে কিছু একটা এসেছিল, তা সেটা কি করেছিলাম আমি, না একটা হাফ সাইকেলের বের করেছিলাম এখান থেকে এইটুকু অবধি, কিন্তু দুটো সাইড নিলে কী হবে, এদিকে যতটা প্লাসে মাইনাসও ততটা, তাহলে এটা যোগ করলে কী হবে, যোগফল আমার কী হবে 0 হয়ে যাবে, 0 আর 0/সামথিং মানে 0। তাহলে অ্যাভারেজ কী করি, টোটাল যোগ করে ভাগ করি আমরা, তাহলে অ্যাভারেজ কী হবে, এটা 0 হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি না, এই পোর্শনটার অ্যাভারেজ কী হবে আমার 0 হয়ে যাবে। তা এই পোর্শনটা অ্যাভারেজে কোনো কিছু এর কোনো ভ্যালু পাবো না, এটা শুধুমাত্র একটা পালসেটিং ওয়েভ তৈরি করবে। তাহলে এখানে যে cos 2 ওমেগাটিটা এলো আমার পাওয়ারের মধ্যে একটা পালসেটিং পোর্শন তৈরি করলো, যার অ্যাভারেজ ভ্যালু 0, যার মানে ওর কোনো এফেক্টিভনেস নেই। তা পাওয়ারের যদি অ্যাভারেজ 0 হয়ে যায় সেখানে কোনো এফেক্টিভনেস নেই, শুধু এফেক্টিভ কী আছে এই সামনের পোর্শনটা। তাহলে এখান থেকে বলতে পারি অ্যাকচুয়ালি ইউজ কোনটা হচ্ছে না এই দিকটা। কারণ কি, আমি যদি একটা মানুষকে আমি একটা জিনিস আমি কোথাও বলা হলো এখান থেকে ওখানে নিয়ে যা, তা মাথায় করে নিয়ে যাচ্ছি, আবার চলে আসছি, ব্যাকে আসছি, আবার সামনে যাচ্ছি, পিছনে আসছি, তো কাজের কাজ কিছু করছি না, তাহলে ওই কাজের কোনো দাম নেই। বোঝা গেছে? তা সেই কাজটা কী করছে cos 2 ওমেগাটি। তো পাওয়ারের ক্ষেত্রে অ্যাভারেজ 0 হওয়ার মানে কোনো ভ্যালু নেই, ওর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ওইরকম কোনো ভ্যালু নেই। ঠিক আছে? যেই পোর্শনটা ওর অ্যাকচুয়ালি এফেক্টিভে লাগবে, যে একটা এক দিকে যাবে, যেখানে কোনো ভ্যারিয়েবল পার্ট নেই, যে আমি মাথায় করে কিছু বয়ে নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে এলাম ওয়ান ডাইরেকশন, সেটা আমি অ্যাকচুয়ালি কাজ করলাম, তাহলে এই পোর্শনটা অ্যাকচুয়ালি কাজ করছে। তো অ্যাকচুয়াল এফেক্টিভটা কোথায় আসবে না PT অ্যাভারেজ। যদি অ্যাভারেজ বের করি এটা কী হবে, এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এটা গুণ করলে কি হবে V/RMS² বা V²/R থাকবে, যেটা হচ্ছে কি ডিসির ক্ষেত্রে আমার ছিল V²/R, এখানে হচ্ছে V/RMS²/R। তো এখানে কি বোঝা গেল, ডিসি আর এসি পাওয়ারের মধ্যে শুধু রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে যদি ভাবি, এখনও ইন্ডাক্টর ক্যাপাসিটারকে আমি ইন্ট্রোডিউস করিনি, শুধু রেজিস্টিভ আর সার্কিটের যদি কথা ভাবি, আমার অ্যাভারেজ ভ্যালুটা ওখানে হয় V²/R, এখানে কি দাঁড়ায় V/RMS² বা V²/R। কিন্তু ডিফারেন্সটা এখানে দাঁড়াচ্ছে, এখানকার পাওয়ারটা অ্যাকচুয়ালি একটা পালসেটিং পাওয়ার, মানে পালস আসছে, আপ ডাউন হচ্ছে, কনস্ট্যান্ট নয়। বোঝা গেছে কি বলছি, কনস্ট্যান্ট নয়, ওটা হচ্ছে একটা পালসেটিং পাওয়ার। এবার এই পাওয়ারটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি কীরকম দেখতে হবে, এটা জাস্ট কসের ফাংশন আঁকছিলাম না, এখানে কি আছে, এইটার এই টাইমের রেসপেক্টে যদি হয়, তাহলে ওমেগাটির মিনিমাম যখন 0 ডিগ্রি হবে, যখন আমার অ্যাক্সিসে কি থাকবে 0 থাকবে, এখানে যখন অ্যাক্সিসে 0 থাকবে, তো 0 থাকলে cos 0 ভ্যালু কত হয়, টির ভ্যালু যখন 0, cos 0 ভ্যালু 1, তাহলে 1 - 1 কত হবে 0, তাহলে এখান থেকে স্টার্ট হলো। ঠিক আছে? এবার কসের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে আমার 90 ডিগ্রিতে, তাহলে 90 ডিগ্রিতে কসের ভ্যালু না মিনিমাম, তা মিনিমাম মানে এটা 0, তাই 1 - 0 মানে 1, তাহলে ম্যাক্সিমাম এখান অবধি যাবে 1 অবধি। ঠিক আছে? আর মিনিমাম 0 অবধি আসবে, এখানে কোনো নেগেটিভ পার্ট আসবে না, কারণ নেগেটিভ পার্ট এই জন্যই আসবে না, যখন এটার ভ্যালু ডবল হয়ে যাবে, মানে কি হবে, এটা ম্যাক্সিমাম কখন হবে না, যখন এই কসের ভ্যালুটা নেগেটিভে আসবে, কস -180 ডিগ্রিতে -1, তাহলে 180 ডিগ্রিতে কী হবে, এখানে যদি 180তে -1 কী হবে, মাইনাসে প্লাস, মানে 2 হয়ে যাবে, বা 2 RMS²/2, তাহলে ওটা ম্যাক্সিমাম ভ্যালু। আর মিনিমাম ভ্যালু কখন হবে না, যখন আমার এই ভ্যালুটা আমার 1 হবে, তা কসের ভ্যালু যখন 1 হবে তখন এটা মিনিমাম হবে, কসের ভ্যালু যখন -1 হবে ওটা কত হবে, ম্যাক্সিমাম হবে। বোঝাতে পেরেছি? তো এটার দেখতে কীরকম হবে সার্কিটটা, ওয়েভ ফর্মটা এইরকম হবে, এর কোনো নেগেটিভ পার্ট থাকবে না, কারণ কসের নেগেটিভ পার্ট যখনই আসবে, কসের ম্যাক্সিমাম নেগেটিভ কত হতে পারে, -1 হতে পারে, তো -1 আসা মানে এটা প্লাস -1 মাইনাসে প্লাস, মানে +2তে কনভার্ট হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তো
ডিসির ক্ষেত্রে পাওয়ার যেভাবে স্ট্রেট লাইন হয়, এসির ক্ষেত্রে পালসেটিং ওয়েভটা এরকম হবে। তা এখান থেকে আমি অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাবো সেটা কি পাবো, আমি অ্যাভারেজ পাবো। এই যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা কোথায় থাকবে, এর মাঝামাঝি থাকবে। এটা হচ্ছে ওর অ্যাভারেজ লাইন, ঠিক আছে, যেটা আমার কাজে লাগবে, যেটা হচ্ছে VRMS²/2। তাহলে এই হাইটটাকে আমরা কি দিয়ে বলবো, VRMS²/R, V²/R। তা এই পাওয়ারটাই আমি অ্যাকচুয়ালি কাজে লাগবে, যেটা আমার পাওয়ার এফেক্টিভ হিসেবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ওর ওয়েভ ফর্ম দেখি, সেটা এইভাবে পালসেটিং ওয়েভে আমার যাচ্ছে। বুঝাতে পেরেছি? এবং এর ফ্রিকোয়েন্সি কী হবে, আমার অ্যাকচুয়াল সিগন্যালের ডবল হবে, অ্যাকচুয়াল সিগন্যালের ডবল হবে। ক্লিয়ার কথাটা আমার কি বলছি? তো এটাই হলো আমার কি হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যদি RL সার্কিট ইউজ করি তখন আমার কি ঘটবে। এবার ধরে নিই একটা আমার RL সার্কিট রয়েছে, একটা আমার RL সার্কিট। এখানে পাওয়ার দিয়েছি আমি, এটা এসি সাপ্লাই দিলাম, আগের মতো একটা এসি সাপ্লাই দিলাম। তাহলে এখানে VM sin ওমেগা টি, আর এখানে কি যাবে IT, এটা R, এটা হচ্ছে L। কোনো অসুবিধা নেই বুঝতে, কোনো, এটা একদম সিম্পল জিনিসটা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ফেজার আঁকি, ফেজার আঁকলে কী দাঁড়াবে, এটা আমরা আগের দিন করেছি। যদি এটা হয় VT, তাহলে কী হবে, এটা VT = VM sin ওমেগা টি। তাহলে কারেন্ট কী হবে, ল্যাগ করবে। আগের দিন আমরা শিখেছি, আগের ভিডিওতে আমরা শিখেছি কি কারেন্ট কী হয় ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, ল্যাগ করে। তা ধরে নিচ্ছি আমার কারেন্ট হচ্ছে এটা, এক্সাম্পল হিসাবে ধরে নিচ্ছি, যেটা হচ্ছে IT, এবং এখানে যে ল্যাগটা করছে সেটা হচ্ছে -φ বা φ, ঠিক আছে। তাহলে -φ অ্যাঙ্গেলে ও কী করছে, ভোল্টেজের থেকে কারেন্টটা ল্যাগ করছে। এবং এই রেফারেন্স লাইনটা কি হচ্ছে, 0 ডিগ্রি লাইন, মানে ভোল্টেজটাকে রেফারেন্স হিসাবে ধরেছি। তাহলে এখান থেকে আমি কারেন্ট কি লিখতে পারি, তাহলে IT = হবে IM sin ওমেগা টি -φ। IT = IM sin ওমেগা টি। এবার IM এর ভ্যালুটা আমি এখানে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে বা কিছু করে বার করা যায়, আমি ধরে নিচ্ছি IMটা আমি জানি, ঠিক আছে, আমার বোঝার সুবিধাতে। তো এটাকে আমি কি বলতো, IM sin ওমেগা টি -φ। বুঝলাম, বোঝা গেছে কি বলছি? তাহলে এই এখানে যদি এই IMটাকে বার করতে চাই, তাহলে আমি কি করতে হবে, না IM কি করে বেরোবে, না VM বাই, তাহলে IM = কি বেরোবে, IMটা যদি আমি ডাইরেক্টলি লিখি, কারণ IMটা নিয়ে বেশি ডিসকাস করবো না, কারণ এই দুটো মাল্টিপ্লিকেশনটা নিয়ে আমাদের বেশি ডিসকাশনের বিষয়। তাহলে IMটাকে আমরা কি লিখতে পারি, IM = VM/Z, ভোল্টেজ বাই ইম্পিডেন্স, এখানে ইম্পিডেন্স Z। তাহলে VM/Z মানে কত, না Z মানে হচ্ছে আমার √R² + ωL²। তো এটা নিয়ে চিন্তার বিষয় নয় কোনো, এখান থেকে আমি IM, এভাবে আমরা IM পাবো। তো আমরা জানি যে এখান থেকে আমরা IM পেয়ে গেছি। তাহলে ভোল্টেজ VT = VM sin ওমেগা টি, কারণ IT = IM sin ওমেগা টি -φ, কারণ আমার কি হচ্ছে এখানে ল্যাগ করছে, কারেন্টটা ল্যাগ করছে। তো আমরা আগের মতো কি করে, কি আমরা পাওয়ার = কি জানি, না পাওয়ার PT = VT × IT। তাহলে বসাই, এবার কি হবে, VT মানে VM sin ওমেগা টি × IM sin ওমেগা টি -φ, ঠিক আছে। তো এবার এই দুটো গুণ করলাম, কি পাবো, না VM IM/2 একটা নিলাম, আর এদিকে 2 একটা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, সাজানোর জন্য, sin ওমেগা টি × sin ওমেগা টি -φ। কোনো সমস্যা নেই, এটা 2 sin A sin B। তা 2 sin A sin B ইকুয়েশন কি, না VM/IM এটা /2, এটা নর্মাল 2 sin A sin B = cos A - B cos A + B। তো এখান থেকে cos A - B মানে ওমেগা টি -φ, এখান থেকে লিখতে পারি cos φ cos A + B, মানে এটা যোগ করলে কি হবে, এটা যদি থার্ড ব্র্যাকেট দিই কি দাঁড়াবে, 2ωt - φ। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আগেরটা যেরকম ছিল সেখানে কি ছিল, এই জায়গাটায় 1 ছিল আর এখানে 2ωt ছিল। এখানে 1 এর জায়গাটা cos φ চলে এসছে, আর এখানে 2ωt - φ চলে এসছে একটা। তো রেজিস্ট্যান্সের জায়গায় ইন্ডাক্টর যখন ঢুকাচ্ছি,
এই ইকুয়েশনটা, এই সামনের পোর্শনটা আমার মোটামুটি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কি দাঁড়াচ্ছে, একটা 1-এর জায়গায় cos ফাই চলে এসছে, এখানে ওমেগা টি মাইনাস ফাই একটা চলে এসছে। এটা কিসের জন্য এসছে না, এই কারেন্টটা ল্যাগ করার জন্য। এবার এটাকে যদি গ্রাফিক্যালি আমরা দেখাই, আগেরটার মতো গ্রাফিক্যালি দেখাই, তবে জিনিসটা আমাদের ইন্টারেস্টিং হবে। তো এটার জন্য আমি এই দিকটা মুছে দিচ্ছি। তো গ্রাফিক্যালি আমরা কিভাবে পাওয়ারটাকে দেখাবো, এটা কি টাইমের অ্যাক্সিস। এবার যদি আমি ভোল্টেজটাকে আমি প্লট করি, এটা যদি আমার ভোল্টেজের ওয়েভফর্ম হয়, এটা কি হচ্ছে, এটা ভি। তা কারেন্টটা কি হবে, কিছুটা ল্যাগ করবে। তা ধরে নিচ্ছি এইখানে ফাই অ্যাঙ্গেল আমার ল্যাগ করেছে, তার কারেন্ট কীরকম হবে, এটা কারেন্টের ওয়েভফর্ম হবে এবং এটা এদিকে আসবে। এবার এই দুটোকে যখন গুণ করব, এটা ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে। এখানে একটু ভুল হয়েছে আঁকাটা, কারেন্টটা উপর দিকে বেশি নিয়ে নিয়েছি, এখানে কম নিয়ে, এদিকে বেশি নেওয়া হয়ে গেছে, উপর দিকে কম নেওয়া হয়ে গেছে। তাহলে মোটামুটি আমার এইভাবে যাবে, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং জিনিসটা, এই দুটোকে আবার গুণ করব আমরা, যেটা করেছিলাম কি পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। তার ওয়েভ ফর্ম দুটো গুণ করবো, এটা দুর্দান্ত একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা জেনারেলি কোনো বইতে, খুব রেয়ার বইতেই পাবে, ঠিক আছে, পাবে না এমন না, কিন্তু আমরা যে ধরনের বইগুলো পড়ি সেই কোনো বইতে এই কনসেপ্টটা পাওয়া যাবে না। অনেক জায়গা থেকে ঘাঁটিয়ে পড়ে আমাকে এই জিনিসটা বার করতে হয়েছে, ঠিক আছে। তো সবাইকে বলবো এইটা খুব রেয়ার একটা কনসেপ্ট, খুব মন দিয়ে দেখতে। তো এবার কি হবে, আমি এই দুটোকে এবার গুণ করব। গুণ করলে কীরকম দাঁড়াবে, আমার দাঁড়াবে এখানে দেখা যাচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে কি হবে, এখানে এই জায়গাটায় কারেন্ট কত, 0, এখানে ভোল্টেজ 0, তাহলে এখানে 0-র সাথে সামথিং গুণ করলে কি পাবো, আমি 0ই পাবো। আবার এখানেও 0-র সাথে কারেন্টের সামথিং গুণ করলে এখানে 0 পাবো। তাহলে এখানে আর এখানে পাওয়ারটা ভি ইন্টু আইয়ের ভ্যালু কত হবে, 0ই হবে। তো এই দুটো জিনিসের কারণে কি হচ্ছে, এখানে 0। আবার বাকি এখান থেকে এই বাকি পোর্শনটা কীরকম দাঁড়াবে আমার, না ভোল্টেজ কি আছে, পজিটিভ আছে, কারেন্ট কি আছে, নেগেটিভ আছে। তা পজিটিভ ইন্টু নেগেটিভ আমার অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়। তা এই জায়গার পোর্শনটা আমার এইভাবে দেখতে লাগবে। বোঝাতে পেরেছি কি বলছি কথাটা আমি। এরপরে আমার কারেন্টও বাড়ছে, ভোল্টেজও বাড়ছে এবং দুটো পজিটিভ। তা দুটো পজিটিভ ভ্যালু গুণফল করলে কি হবে, আমার পজিটিভ হবে। তাহলে এরপরে কি হবে, এটা এইভাবে উঠবে, ঠিক আছে। একই আবার কি হবে, এইখানে এসে কি হবে, এটা 0, এটা পজিটিভ, তাহলে এখানে 0 হয়ে যাবে। এখানে 0, এটা পজিটিভ, তাহলে এখানে 0 হয়ে যাবে। তাহলে এবং এখানে কি আছে, এই দুটো যখন গুণ করব, এর আগের পোর্শনটা দেখ, এখানে কি আছে, এরকম জায়গাতে কি হবে, যখন এই 0টা ক্রস করবে এই জায়গাটাতে, তখন কি দাঁড়াবে আমার, যেই 0টা ক্রস করবে ভোল্টেজটা কী হবে, নেগেটিভ, কারেন্টটা পজিটিভ, তাহলে এখানেও কী হবে, নেগেটিভ সাইকেল তৈরি হবে। এখানে কী হবে, নেগেটিভ সাইকেল তৈরি হবে এবং এটা গিয়ে কমপ্লিট করবে কোথায়, এটাকে এখানে এইভাবে কমপ্লিট করবে। এক্সাক্ট আমি আঁকতে পারছি না, সেটা আঁকলে বোঝা যাবে, তো বোঝানোর জন্য এটা আঁকছি, ঠিক আছে। তো একই রকম এখানে কী হবে, নেগেটিভ নেগেটিভ গুণ করলে কি হয়, পজিটিভ, তাহলে এটা এরকম হয়ে এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এই যে রেটটা আঁকলাম, এটা হচ্ছে কি পাওয়ার পিটি, ঠিক আছে। এটা পাওয়ার হচ্ছে পিটির ওয়েভ ফর্ম। তো এটা ইন্টারেস্টিং লাগছে দেখে, যে ভোল্টেজের দুটো দিকে সমান সমান, পাওয়ারেরটা একদিকে সাইকেলগুলো ছোট ছোট, একদিকে সাইকেলগুলো বড় বড়। তো পাওয়ারের অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন এখানে আমরা করতে পারবো, বোঝাতে পেরেছি। আগেরটা ক্ষেত্রে কি করেছিলাম, যে শুধুমাত্র উপরের পোর্শনগুলো ছিল, এই নিচের পোর্শনটা ছিল না, পাওয়ারের নিচের পোর্শন ছিল না, কিন্তু এখানে একটা নিচের পোর্শন চলে এসছে। তো এখান থেকে আমার একটা বিরাট বড় কনসেপ্ট দেখবো, যে পাওয়ারের ক্ষেত্রে কি হয়, পাওয়ার সবসময় আমার পজিটিভে হয়, পাওয়ার নেগেটিভ এনার্জি, পাওয়ার থেকে এনার্জি আসছে, পাওয়ার ইন্টু টাইম করলে নেগেটিভ হয়, মানে পাওয়ার ইন্টু টাইম করলে কি হয়, এনার্জি হয়। তো এনার্জি কোনোদিন নেগেটিভ আমাদের জেনারেলি হয় না, কারণ নেগেটিভ এনার্জি আমাদের যা ব্রহ্মাণ্ডে যা জিনিস দেখতে পাচ্ছি এগুলো সব কি পজিটিভ এনার্জির জিনিস, বোঝাতে পেরেছি। তো যেটা আমার অ্যাকচুয়ালি কাজ করবে, সত্যিকারের যেটা কাজ করবে, যেটা ফিজিক্যাল কাজ করবে, যে পাওয়ারটা, সেটা কোনো সময় নেগেটিভ হতে পারে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি, একটা পোর্শন আমার নেগেটিভ হয়ে গেছে, একটা পোর্শন নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই নেগেটিভ পোর্শনটা কি, অ্যাকচুয়ালি ইমাজিনারি পাওয়ার। এটাকে কি বলবো আমরা, ইমাজিনারি পাওয়ার বলবো। এই নেগেটিভ পোর্শনটা বাস্তবে কোনো অস্তিত্বই নেই, মানে ফিজিক্যাল ফর্মে এর কোনো অস্তিত্ব নেই, শুধু এটা আমার কি হবে, সার্কিটের মধ্যে থাকবে, কিন্তু ও কোনো কাজ করবে না, ফিজিক্যাল ফর্মে কোনো কাজ করতে পারবে না। এই জন্য এই যে পাওয়ারটা, এই যে নেগেটিভ যে পাওয়ারটা, এই যে নেগেটিভ যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমরা কি বলি, রিঅ্যাক্টিভ
পাওয়ার, এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। আর পজিটিভ ফর্মে যে পাওয়ারটা সেটাকে আমরা কি বলি, অ্যাক্টিভ পাওয়ার। তো এখান থেকে ফার্স্ট যে কনসেপ্ট পেলাম রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট পেলাম, অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্ট, এটাকে আরও ডিটেলস আমরা এখন অ্যানালাইসিস করবো একটু পরে। তো এখানে কি বোঝা গেল, এই যেহেতু পজিটিভ পোর্শনটা আমার অ্যাকচুয়ালি কাজ করছে ওটাকে অ্যাক্টিভ পাওয়ার বলছি, নেগেটিভ পোর্শনটা যেহেতু ফিজিক্যালি কোনো ওয়ার্ক করার বিষয় নয় ওটাকে বলছি রিঅ্যাক্টিভ পাওয়ার। কেন রিঅ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি বলছি, কারণ এই জিনিসটা ইন্ট্রোডিউস কিসের জন্য হলো, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো এই নিচের পোর্শনটা ছিল না, ইন্ডাক্টর আনার জন্য এটা হলো। তো ইন্ডাক্টরের মধ্যে ইন্ডাক্টরই কিছুটা গন্ডগোল করেছে, তার জন্য এই নেগেটিভ পোর্শনটা এসছে। বুঝতে পেরেছি কি বলছি, ইন্ডাক্টর কিছুটা করার জন্য এই নেগেটিভ পোর্শনটা এসছে। আর ইন্ডাক্টর যে রিঅ্যাক্টেন্স তাকে কি হয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলা হয়। ওর যে বাধা দেওয়ার ক্ষমতাটা বা যেটা ও সার্কিটের মধ্যে যে প্যারামিটারটা বা ও যে ক্যারেক্টারিস্টিক্সটা ইম্পোজ করছে সেটা কি বলা হয়, রিঅ্যাক্টেন্স বলা হয়। সেই রিঅ্যাক্টেন্সের জন্য যে পাওয়ারটা আমার ইউজ হচ্ছে বা পাওয়ারটা জেনারেট হচ্ছে বা কনজিউম হচ্ছে, যাই বা হোক সেটা পরে বলছি কি হচ্ছে, তো সেটাকে আমরা ওই জন্য কি বলি, রিঅ্যাক্টেন্স থেকে কথাটা আসে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পেরেছি। আর অ্যাক্টিভ পাওয়ার মানে যেটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে, অ্যাক্টিভ আমরা বলছি অ্যাক্টিভ আছে মানে কাজ করছে, ঠিক আছে। তো যেটা অ্যাকচুয়াল কাজ করছে সেটাকে বলি অ্যাক্টিভ পাওয়ার, যেটা কি রেজিস্ট্যান্সের জন্য হয়। রেজিস্ট্যান্সে পুরোপুরি ছিল অ্যাক্টিভ পোর্শন, ইন্ডাক্টর আসার জন্য কি হলো, একটা আমার রিঅ্যাক্টিভ পোর্শন চলে এলো। বোঝানো গেছে কি বললাম, কথাটা ক্লিয়ার। এবার এখানেও দেখতে পাচ্ছি কি না, এই যে ভোল্টেজ আর কারেন্টটা কটা সাইকেল এঁকেছি আমি, সিঙ্গেল সাইকেল এঁকেছি। এখান থেকে স্টার্ট হলো একটা পজিটিভ, নেগেটিভে গিয়ে শেষ হয়ে গেল, সিঙ্গেল সাইকেল। সেখানে পাওয়ারের কি হয়েছে, এখানে একটা এখানে শেষ হয়ে গেল, এইখান থেকে স্টার্ট হলো এখানে শেষ হলো একটা সাইকেল, আবার এখান থেকে শুরু হলো এখানে শেষ হয়ে গেল দুটো সাইকেল। তাহলে এখানে যেতে যেতে পাওয়ার কি করছে, দুটো সাইকেল কমপ্লিট করে ফেলছে। তাহলে একই ডিস্টেন্সের মধ্যে পাওয়ার কি করছে, ডবল ইউজ করছে, যেটা আমার এই যে 2 ওমেগাটির জন্য। তাহলে এখানে ভিজুয়ালাইজও আমরা করতে পারি, যদি কোনো ইকুয়েশন নাও জানি ভিজুয়ালাইজ করেও আমরা বলতে পারি যে পাওয়ারের ফ্রিকোয়েন্সি কি হয়, আমার নর্মাল সাপ্লাই ফ্রিকোয়েন্সির ডবল হয়। সেটা রেজিস্ট্যান্সটিভ সার্কিটও হতে পারে, রেজিস্টিভ ইন্ডাকটিভ সার্কিটও হতে পারে, দুটোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কীভাবে ডবল হবে। কারণ এটার মধ্যে শুধু ভেরিয়েবল পার্টটা কি, কস ফাইটা তো ফিক্সড, কতটা ল্যাগ করেছে, শুধু ভেরিয়েবল কি 2 ওমেগাটি। তাহলে এখানে এটা কি ভেরিয়েবল পার্ট, তাহলে এখানে কি বলতে এটাও পুরোটা ভেরিয়েবল পার্ট, কিন্তু পুরোটা নয়, এখানে মাইনাস কস ফাই রয়ে গেছে। তো এটাকে আমরা এবার কি করবো, আরও অ্যানালাইসিস করে শুধু ভেরিয়েবলটা আলাদা করে দেবো আর নন ভেরিয়েবল বা ফিক্সড পোর্শনটাকে আলাদা করে দেবো, যেটা আমরা রেজিস্টিভ সার্কিটে করেছিলাম। তো সেটা করলে কি পাবো আমরা, না এটাকে এবার ভাঙবো, কি পাবো না Vm/2, এটাকে যদি ভাঙি কি হবে না, Vmটাকে আমি কি লিখতে পারি, Vm/√2 ইন্টু Im/√2, 2টাকে √2 দিয়ে ভাগ করলাম, কারণ এটা RMS এ তাহলে কনভার্ট হয়ে যাবে, Vm/√2 হচ্ছে VRMS, বাট এটাকে খালি ভি লিখতে পারি, Im/√2টা হচ্ছে IRMS। এবার এই সাইডটাকে যদি করি কি হবে আমার, cos ফাই মাইনাস cos a মাইনাস বি, cos a মাইনাস বি cos a cos b প্লাস sin a sin b, ট্রিগোনোমেট্রি ইকুয়েশন। তাহলে cos a cos b, তাহলে cos 2 ওমেগা টি ইন্টু cos ফাই প্লাস থেকে এটা মাইনাস কমন গেলে মাইনাস সাইন 2 ওমেগা টি সাইন ফাই। এবার ভাঙতে পারি, এখান থেকে আমি কি করব, আমরা কমন নেব। তো এখান থেকে কি কমন নেব না, কস ফাইটা যদি কমন নিই, কস ফাইটা কমন নিলে কী হবে, এটাকে ভি ইন্টু আই লিখতে পারি, ভি আই, কারণ এটা আরএমএসে কনভার্ট হয়ে গেছে, আরএমএসকে ডাইরেক্ট আরএমএস না লিখে আমরা ভি ইন্টু আই লিখতে পারি। তো ভি আরএমএস Vmax/√2 Imax/√2 কি গেলাম ভি ইন্টু আই, এখান থেকে কস ফাই কমন নেব। তাহলে কস ফাই যদি কমন নিই, কস ফাই কমন নিলে কী হবে, এটা 1 মাইনাস কস 2 ওমেগা টি। দেখে কীরকম মনে হচ্ছে এটা, এই পোর্শনটা না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা ছিল। আর এই ভিআইটার ভিতরে নিয়ে নিলে কী হবে, ভিআই সাইন, এটাকে একটু নিচে লিখি তাহলে ছোটো করে লিখি, কারণ এই জায়গাটা আমাকে ভর্তি করতে হবে, ভিআই সাইন 2 ওমেগা টি সাইন ফাই, ঠিক আছে, সাইন ভিআই সাইন 2 ওমেগা টি সাইন ফাই। এবার এটাকে যদি আমি এবার গ্রাফিক্যালি প্লট করব, এটা তো আগের লাইনটাকে গ্রাফিক্যালি প্লট করলাম, এবার এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করি না, এই পাওয়ারটাকে যেটা পাওয়ারের ইকুয়েশনে পেলাম ভিআই বাদ দিয়ে, সেটাকে যদি প্রথমে লিখি তাহলে কীরকম দাঁড়াবে আমার, শুধু পাওয়ারটাকে প্রথমে আঁকি, পাওয়ারটাকে আঁকলে কীরকম হবে, আমার কীরকম ছিল জিনিসটা, এরকম, এটা হচ্ছে পাওয়ারেরটা।
এটা হচ্ছে পিটি, এখন অবধি পিটি বলেই আমরা জানছি এটাকে, ঠিক আছে পাওয়ারটা। এবার এই পাওয়ারটাকে আমরা বলতে পারি দুটো জিনিসের যোগফল। কি কি দুটো জিনিসের যোগফল? এই পোর্শনটা আমরা আগে চেনা আছে, এই পোর্শনটা, ঠিক আছে, যেখানে কস ফাইটা একটা ফিক্সড ভ্যালু, কস ফাইটা ফিক্সড ভ্যালু। তাহলে এই পোর্শনটার আমার যদি আঁকি কীরকম ছিল, শুধু উপরের পোর্শনটা ছিল, কি ছিল, শুধু উপরের পোর্শনটা, তো ওটা কীরকম দাঁড়াবে, এটা হচ্ছে আমার এই পোর্শনটা, এটাকে হচ্ছে 1 নম্বর পোর্শন দিয়ে ডিনোট করছি, এটাকে ধরলাম 1 নম্বর, আর এইটাকে ধরছি আমি 2, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টটা কীরকম হবে, সেকেন্ড পার্টটা কী দেখতে পাচ্ছি, এটা সামনে ভিআই আর সাইন ফাই গুণ রয়েছে, তাহলে ভিআই সাইন ফাই এই পোর্শনটা আমার ফিক্সড, ভি ফিক্সড, আই ফিক্সড, সাইন ফাই ফিক্সড, শুধু 2 ওমেগা টি। তাহলে এটা একটা সাইনের ইকুয়েশন, এটা নর্মাল সাইন ওয়েভ। তাহলে নর্মাল সাইন ওয়েভ যদি আঁকি কী হবে, এটা ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 2, যেটা হচ্ছে এটা নর্মাল সাইন ওয়েভ, বোঝা গেছে। এটা একটা নর্মাল, সবুজটা হচ্ছে এটা নর্মাল সাইন ওয়েভ, রেডটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার ওয়েভ ফ্রম, আর এই ব্ল্যাকটা হচ্ছে ফার্স্ট যে পোর্শনটা রয়েছে তার ওয়েভ ফ্রম। তাহলে এখানে দেখে কি বোঝা যাচ্ছে, যদি এটা থেকে এটাকে মাইনাস করি, তো বিয়োগ বলতে অ্যাকচুয়ালি বিয়োগ করবো না, এখানে যোগ করব, কারণ কি নর্মাল সাইনের ওয়েভ ফর্ম কী হয়, এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে যায়, আর এটা উল্টো দিকে কেন এঁকেছি, আমি ইচ্ছা করে এঁকেছি, কারণ এখানে সাইন নেই, সামনে একটা মাইনাস সিম্বল রয়েছে, এখানে কি রয়েছে, একটা মাইনাস সিম্বল রয়েছে, তাহলে এটা অ্যাকচুয়ালি মাইনাস সাইনের ওয়েভ ফর্ম, এটা হচ্ছে মাইনাস সাইন ওয়েভ, সেকেন্ড পার্টের এটা হচ্ছে মাইনাস সাইন ওয়েভ ফর্ম, ঠিক আছে। তাহলে এই মাইনাস সাইন ওয়েভ ফর্মটার সাথে আমি কি করব, এই 1 আর 2 পোর্শনটা যদি এটা প্লাস আকার ধরি, মাইনাস সাইন নিয়ে নিচ্ছি মানে প্লাস আকার, তা এই দুটো পোর্শনকে একসাথে যোগ করলে আমি কি পাবো, এই রেড যে ওয়েভ ফর্মটা পাওয়ারের সেটা আমি দেখতে পাবো, বোঝাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে এই রেড ওয়েভ ফর্মটা। তা রেড ওয়েভ ফর্মটাতে কি রয়েছে আমার, না এই দুটোর যোগফল কীভাবে হচ্ছে, না এখানে দেখা যাচ্ছে এটা কিছুটা প্লাস আছে, এটা কিছুটা মাইনাস আছে, তার এই দুটো যোগ করলে কী হবে, এখানে লাল পাবো। এইভাবে আমি যদি পুরোটা যোগ করি, এই গ্রিন আর ব্ল্যাক, আমি কী পাবো, এই রেড ওয়েভ ফর্মটা পাবো। প্রপার ড্রয়িংটা করতে পারিনি আমি, যেহেতু হাতে করছি, কিন্তু কিছুটা এই ধরনের আমি একটা ওয়েভ ফর্ম পাবো। তো এখানে কি বুঝতে পারছি আমরা, না যে গ্রিন যে পোর্শনটা সেটা কোনো কাজ করছে, একবার প্লাসে যাচ্ছে, একবার মাইনাসে যাচ্ছে, একবার প্লাসে যাচ্ছে, একবার মাইনাসে যাচ্ছে, কোনো অ্যাক্টিভ কাজ করছে না। এই জন্য এই পাওয়ারটাকে, এই যে পাওয়ারটা কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করছে না, এই পাওয়ারটাকে আমরা কি বলি, রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা কি বলি, রিঅ্যাক্টিভ পাওয়ার। এক্সাক্ট যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা এখানে বোঝাতে চেষ্টা করছিলাম, মাইনাসটা শুধু এইটুকু নয়, এর প্লাসেও ভ্যালু রয়েছে, মাইনাসও ভ্যালু রয়েছে, সেটা যে তাহলে এই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমি আর এখানে লিখে রাখবো না, এটা হচ্ছে প্রপার নয়। প্রপার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বোঝাতে চাই, সেটা হচ্ছে এই যে পোর্শনটা যার প্লাসে মাইনাসে দুটোই ভ্যালু রয়েছে, এবং ওর অ্যাভারেজ কী হবে, সবসময় 0 হবে, কারণ ওর কোনো ইউজফুল পার্ট নেই। এটাকে আমরা কি বলবো, রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা কোনো সময় প্লাসে হচ্ছে, কোনো সময় মাইনাসে হচ্ছে। তাহলে এর ভ্যালু কীভাবে পাবো, একে যদি অ্যাভারেজ করি, এখানে যদি আমি অ্যাভারেজ করি ভিআই সাইন 2 ওমেগা টি, একে যদি অ্যাভারেজ করি, ইন্টিগ্রেশন 0 থেকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, 0 থেকে পাই 1/পাই যেভাবে আমরা ইন্টিগ্রেশন করি, তো কি পাবো আমরা এখানে, এটার ভ্যালু 0 পাবো। কারণ কি, আমি এখান থেকে এটা 180 ডিগ্রি, তো এটাকে যখন এখান থেকে এখান অবধি ইন্টিগ্রেশন করবো কীভাবে, 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ভিআই সাইন ফাই, শুধু আমি এই পোর্শনটার কথা বলছি, ঠিক আছে, ভিআই সাইন ফাই সাইন 2 ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে এটা যখন আমি ইন্টিগ্রেশন করব, এটা কি কনস্ট্যান্ট পার্ট ভিআই সাইন ফাই, আর ভিআই 2 সাইন ওমেগা টি কী হবে, কস ওমেগা টিতে কনভার্ট হবে। সেখানে যদি 0 থেকে 2 পাই বসাই, মানে 0 থেকে 360 বসাই, দুটোর ক্ষেত্রে কসের ভ্যালু কী হয়, 1 হয়। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যখন বিয়োগ করে দেবো, এটার ভ্যালু 0 পাবো, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি অ্যাভারেজে কিছু পাবো না, তাহলে এখানে অ্যাভারেজ দিয়ে আমরা যেহেতু পাচ্ছি না, এই জন্য এটাকে রিঅ্যাক্টিভ বলা হয়, কোনো কাজ করছে না। তো একে আমি ডিফাইন কী করে করবো, না এর ম্যাগনিটিউডটাকে আমরা তাহলে ডিফাইন করব। এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে কি করা হয়, শুধু ম্যাগনিটিউডটা নয়, কোন ম্যাগনিটিউডটা নেব, তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, ভি রয়েছে, আই রয়েছে, তা চেঞ্জিং পোর্শন কোনটা, যে ভিআই 2 ওমেগা টি, 2 ওমেগা টি কোনো কাজের নয়। তো ম্যাগনিটিউড প্রোভাইড কে করছে, ভি আই সাইন ফাই, যেটার হচ্ছে কি আমার
অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা লিখলে কি হচ্ছে আমার ভি আই সাইন ফাই একটা পোর্শন, তার সাথে সাইন 2 ওমেগা টি গুণ রয়েছে। তাহলে এই ভি আই সাইন ফাইনটা কি ম্যাক্সিমাম ভ্যালু, সাইন মানে এই হাইটটা ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে কি আমার ভি আই সাইন ফাই। তাহলে এই ভি আই সাইন ফাইটাকে আমরা কি করব রিঅ্যাক্টিভ পাওয়ার হিসাবে আমরা লিখব। তো রিঅ্যাক্টিভ পাওয়ারকে যদি আমি ডিফাইন করি সেটা হচ্ছে কি না ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য পাওয়ার হুইচ হ্যাজ নো অ্যাক্টিভ পোর্শন অর হুইচ ডাজ নট ডু এনি টাইপ অফ ওয়ার্ক ডান, মানে কোনো কাজ করে না, এই পোর্শনটা কোনো কাজই করে না। বোঝা গেছে? সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা লাইনের সামনে এবং পিছনে যেতে থাকে, মানে অসিলেট করতে থাকে প্লাসে এবং মাইনাসে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তা ক্লিয়ার হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। তো ফাইনালি আমি রিঅ্যাক্টিভ পাওয়ার হিসাবে আমি এখানে ফাইনালি কি লিখতে পারি না রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু ভি আই সাইন ফাই। মনে থাকবে সব জায়গায় আমরা লিখবো ভি আই সাইন ফাই। সেটা কোথা থেকে এলো না এর ম্যাক্সিমাম ভ্যালু, যেটা কি হচ্ছে আমার এই হাইটটাকে ডিফাইন করছে। এই যে হাইটটা রয়েছে এই হাইটটাই হচ্ছে আমার ভি আই সাইন ফাই। ক্লিয়ার? একদম পরিষ্কার। তো আমার এই সবুজ সিগন্যালটা সম্বন্ধে বুঝে গেলাম। এবার বুঝতে হবে কি আমার কোনটা না ব্ল্যাকটা সম্বন্ধে। তো ব্ল্যাকটা কি পুরোটাই পজিটিভ পোর্শনে রয়েছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ পাওয়ার। পজিটিভ পাওয়ার মানে এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি ইউজ হচ্ছে। তো এই জন্য এই ব্ল্যাকটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভলি এটা ইউজ হচ্ছে আমার সার্কিটের মধ্যে। তো সেই অ্যাক্টিভ পাওয়ারের আমি কি পাবো পালসেটিং পাচ্ছি, কোনো সময় বেশি, কোনো সময় জিরো, কোনো সময় ম্যাক্সিমাম, কোনো সময় জিরো। তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি যদি কোনো একটা জিনিসে কোনো সময় জিরো হচ্ছে কোনো সময় ম্যাক্সিমাম হচ্ছে, তার এক্সাক্ট ভ্যালু পেতে গেলে আমাকে করতে হবে ওকে অ্যাভারেজ করতে হবে। তা সেই অ্যাভারেজ লাইনটা কোথায় হবে, ওর অ্যাভারেজ লাইনটা এটা হবে। তাহলে এখানে যদি এটাকে অ্যাভারেজ করি, এখানে কনস্ট্যান্ট পোর্শনটা কোনটা না ভিআই কস ফাই, ভিআই কস ফাই। আর এখানে এইটা হচ্ছে অল্টারনেটিং, মানে এই পোর্শনটা যদি ইন্টিগ্রেশন করি এটা কি হবে জিরো, প্লাসে মাইনাসে জিরো হয়ে যাবে। আগেও বলেছি এখানেও দেখছি 2 ওমেগা টি থাকার জন্য জিরো হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে। তাহলে এই পোর্শনটা আমার কি হয়ে যাবে, এটা আমার জিরো হয়ে যাবে, শুধু এই পোর্শনটা আমার ম্যাগনিটিউড হিসেবে থাকবে। তাহলে এর অ্যাভারেজ করলে কি হবে না এই 1 নম্বর পোর্শনে যদি অ্যাভারেজ করি কি পাবো আমি, শুধু ভি আই কস ফাই পাবো, ভি আই কস ফাই পাবো। তাহলে এই ভি আই কস ফাইটা কি হচ্ছে এর অ্যাভারেজ ভ্যালু, মানে এই যে হাইটটা রয়েছে, এই যে অ্যাভারেজের যে হাইটটা রয়েছে এটা হচ্ছে কি ভি আই কস ফাই। বোঝা গেছে? এটা হচ্ছে ভি আই কস ফাই, যেটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য ইউজফুল পাওয়ার। তাহলে আমরা এটাকে কি বলবো অ্যাক্টিভ পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার বলতে কি বুঝি, কোনো লাইনে যে ইউজফুল পাওয়ারটা বা পজিটিভ পাওয়ারটা ফ্লো হয় একটা ডাইরেকশানে, তার অ্যাভারেজ ভ্যালুকে আমরা কি বলবো ওই লাইনের অ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? যেটার ভ্যালু কত ভি আই কস ফাই, ভি আই কস ফাই। তাহলে এখানে কি বলবো আর একটা সেকেন্ড যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটা হচ্ছে ভি আই কস ফাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেখানে ফাইটা হচ্ছে কি, এই ফাইটা কোথা থেকে পেয়েছি প্রথমে না দুটো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, এটা যে ভোল্টেজ হয় এটা যদি কারেন্ট হয় এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কতটা ল্যাগ করেছে। ঠিক আছে? সেখান থেকে আমরা কি পেলাম না আমি কস ফাইর ভ্যালু পেয়েছি, আর ভি আর আইটা কি আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো এখান থেকে আমরা কি বুঝলাম অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ পাওয়ারের কনসেপ্টটা আমাদের পুরো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে? এর সাথে কিছু আমরা ডিনোমিনেশনে এবার চেঞ্জ করব, যে কিভাবে দেখাবো। যেহেতু আমাদের কি হয় এই অ্যাক্টিভ পাওয়ারটা ইউজ হয় অ্যাকচুয়ালি, এবং সেটা ডিসিতেও সেম, ডিসির ক্ষেত্রেও কি ছিল এই ব্ল্যাক পোর্শনটা ছিল। তো ডিসির ক্ষেত্রে পাওয়ার, এসির ক্ষেত্রে পাওয়ার যখন কম্পেয়ার করব সেটা কি করব শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারটাকে কম্পেয়ার করব। তো ডিসির ক্ষেত্রে পাওয়ারকে যেহেতু আমরা পি দিয়ে ডিনোট করি, এসির ক্ষেত্রে পাওয়ারটার মধ্যে যেহেতু শুধু ডিসির পোর্শনটা নয় আরও একটা এক্সট্রা পোর্শন রয়েছে, তো সেটাকে আমরা দুটোকে যখন কম্বাইন করব সেটা দুটোকে আমরা এইভাবে পি দিয়ে লিখতে পারি না। ঠিক আছে? তো এর জন্য কী করবো শুধু অ্যাক্টিভ পাওয়ার যে পোর্শনটা রয়েছে, এটা আরটা লিখতে ভুলে গেছি। তো অ্যাক্টিভ পাওয়ার যে পোর্শনটা রয়েছে এটাকে আমরা কী দিয়ে ডিফাইন করব, এইটাকে আমরা শুধু পি দিয়ে ডিফাইন করব। আর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কী করব কিউ দিয়ে ডিফাইন করব। রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কী করব কিউ দিয়ে ডিফাইন করব। তাহলে অ্যাকচুয়ালি এই দুটো যখন যোগ হচ্ছে সেই যোগটা যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো না অ্যাপারেন্ট পাওয়ার। কি বলবো
অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমার এসির ক্ষেত্রে যে পাওয়ারটা আমরা ধরি সেটা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার, তার মধ্যে দুটো জিনিস থাকে, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই অ্যাপারেন্ট পাওয়ারের যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে আমরা কি করি এস, যেটা তাদের অ্যাপারেন্ট পাওয়ার বলতে এই যে এতক্ষণ যেটা ডিফাইন করলাম এগুলো যখন দুটো একসাথে যোগ করে লিখছি এটা অ্যাকচুয়ালি কী হবে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা পিটি নয়, অ্যাকচুয়ালি এটা এসটি, ঠিক আছে। কিন্তু প্রথমেই লিখিনি কেন, তখন প্রথমেই বলে দিলে জিনিসটা গোল গোল লাগবে বলে এটাকে লাস্ট অবধি টেনে নিয়ে এসেছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আমার অ্যাপারেন্ট পাওয়ার, যেটা কি হবে দুটো জিনিসের যোগফল, একটা হচ্ছে কি এই 1 নম্বরটা অ্যাক্টিভ পাওয়ার আর 2 নম্বরটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি?